উজানের ঢলে আবারও ডুবল তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত ৩ জেলার চর এলাকা। আগামী ২৪ ঘন্টায় পানি বৃদ্ধির পূর্বাভাস। খুব কষ্ট, দারুণ কষ্ট। আমাদের গরু বাছুর নিয়ে আমাদের একটা পুকুর ৫০০ একর জমি আমাদের মাছ চাষ চলে গেছে। এ পর্যন্ত পানি ধীরে ধীরে বাড়তে আছে, উঠতে মনে করেন যে ঘরের চোখি পর্যন্ত পানি উঠছে। কুড়িগ্রামে তীব্র হয়েছে কালজানি নদী ভাঙন। সরকারিভাবে ঠেকানোর উদ্যোগ নেই। বসত বাড়ি রক্ষায় নেমে পড়েছেন স্থানীয়রা। যে অবস্থা আছে, একটা চাল তুলে থাকার মতো উপযুক্ত নাই। মেলা দিন ধরে ভাঙতেছে, ৮-১০ দিন ধরে ভাঙতেছে, ভাঙ্গা ২ বিঘা শেষ। নতুন ভিসি নিয়োগের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটছে স্থবিরতা। নিয়মিত ক্লাস পরীক্ষার পাশাপাশি হলে দখলদারিত্বের অবসান চান শিক্ষার্থীরা। হলগুলোতে যা চলেছে রাজনৈতিক একটা আধিপত্য, সেগুলো যেন না থাকে। প্রত্যেকটা সেমিস্টার এই মুহূর্তে ৪ মাস করে বা ৩ মাস করে আর পরীক্ষা নিতে প্রায় ১ মাস লাগে। এভাবে করলে দ্রুততর আমাদের সেশন জটটা অনেকটা কেটে যাবে। খানাখন্দে ভরা মুন্সিগঞ্জে পৌরসভার বেশিরভাগ সড়ক প্রায় ঘটছে দুর্ঘটনা। সংস্কারে উদ্যোগ না নেয় ক্ষুব্ধ মানুষ। রাস্তাঘাট এতই ভাঙা চোরা যে আমাদের সিএনজিতে আসতে অনেক কষ্ট হয়। অফিসে যেতে লেট হয়, মানুষের অ্যাক্সিডেন্টও হয়, ভাঙা গাড়ি ক্ষয়ক্ষতি হয়। রাস্তার এমন অবস্থা, কোনো পদক্ষেপ নেই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। সাথে আছি আমি জান্নাতুল কলি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। উজানের ঢলে আবারও ডুবল তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রামের চরাঞ্চল। বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ। তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি। আর আগামী ২৪ ঘন্টায় পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিন ধরে উজানের ঢল তিস্তায়, সাথে টানা বৃষ্টি। এতে হু হু করে বাড়ছে পানি। খোলা ব্যারেজের সব জল কপাটও ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চল। এরই মধ্যে লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম, আদিতমারি সহ তিস্তা পাড়ের চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাড়ি ঘরে। পানিবন্দী অন্তত ১০,০০০ মানুষ। ডুবেছে সড়ক, ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। দেওবাড়ি ইউনিয়নের ৬টি মৌজা পানি প্লাবিত হয়েছে। তার মধ্যে ১, ২, ৩, ৪ এই ৪টি মৌজায় প্রতিটা বাড়িতে পানি। খাত খোলা, বাড়িঘর পানিবন্দী। একই চিত্র তিস্তা অববাহিকা জুড়েই। ডুবেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছার নিম্নাঞ্চলও। সেই সাথে গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারির চরাঞ্চলের মানুষও পানিবন্দী হয়ে পড়েছেন। কিছু খাবার পাই নাই, খড়ি টড়ি সব ভিজে গেছে। চুলের পাশে তলে গেছে চুলি, ভাতান বের পাইনি, চোখের উপর বসে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের ঢলের পানির চাপ বাড়ছে। টানা বৃষ্টিও হয়েছে। এতে তিস্তা, ধরলা সহ উত্তরের নদ নদীর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে। সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমরা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সবাই নজরদারি রাখছি। আশা করা যায় কোনো সমস্যা হবে না। যদি কোনো জটিল পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কমেছে পদ্মার পানি। এতে চাঁপাইনবাবগঞ্জের, শিবগঞ্জের প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। আর সেখানে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি বন্ধুগণ। সে নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে? এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা
ভীতির রাজত্বে নিয়ে গেছে, তাই জন্য তো তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না, রে তো খালি মনে হয় এই বোধহয় পুলিশ আসলো, এই বোধহয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গাটা থেকে বের হয়ে আসছি তো, এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে। বন্ধুগণ, এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে বন্ধুগণ। তারা ভুলতে পারে না, তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরেও তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না, তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে, তাই না বন্ধুগণ? যে এলাকাতে এই শিল্প, বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প, আমাদের এই মা বোনেরা যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে না, করে তো, আমাদের ছেলেরাও করে, অনেক ছেলে। আমি আপনাদেরকে একটা হিসাব দেব, এটা একটু আপনাদের জানতে হবে, সরকারে জানেন তাও জানার চেষ্টা করেন। আমাদের 2023 সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা 85% এসেছে আপনার এই পোশাক খাত থেকে, এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে $47.38 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকাতে 5,66,73,000 টাকা, 73,000 কোটি টাকা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল আমাদের যে আয়, বাইরের থেকে যে ডলার আমরা আয় করি। গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ছিলাম এতক্ষণ সেখানে। আর সংবাদের শুরুতেই দর্শক আপনাদের জানাচ্ছিলাম তিস্তার পানি বৃদ্ধির খবর। এ প্রসঙ্গে আরও কিছু তথ্য আমরা জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দেবেন। শুরুতেই রংপুরে যেতে চাই, সেখান থেকে সহকর্মী সরকার মাজহারুল মান্নান যোগ দিচ্ছেন। মাজহার, একটু জানাবেন রংপুরের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর ভুক্তভোগী যারা আছেন তারা মূলত কি বলছেন? কলি, এই যে পানি বৃদ্ধি এইতে যেটি হয় যে রংপুরের এই মুহূর্তে যে রংপুরের গঙ্গাচড়া আছে, কাউনিয়া আছে এবং পীরগাছা, এর যে নদী তীরবর্তী যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল আছে, যে কয়টি ইউনিয়ন আছে, সব কয়টি 12টি ইউনিয়ন আছে, 12টি ইউনিয়নের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে কিন্তু ঠিক এভাবেই কোথাও হাঁটু, কোথাও কোমর পানি আপনি দেখবেন। আমরা আছি গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের যে ইসলি গ্রাম আছে, ইসলি গ্রামে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু পানি উঠে গেছে এবং এই বাড়িঘর ছেড়ে কিন্তু তারা উঁচুতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে এই পানি বৃদ্ধির কারণ সেটি হচ্ছে যে উজানে গেল 24 ঘন্টায় প্রায় 290 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ ভারত অংশে তিস্তার যে অববাহিকাটি আছে সেখানে প্রায় বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি রংপুর যে অঞ্চল আছে, এই রংপুর অঞ্চলেও প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে এই পানি বৃদ্ধির কথাটা বলা হচ্ছে। এবং যে গজলডোবার যে এই যে তিস্তা যে ব্যারেজ প্রকল্পে যেটি আছে, সেটি যে 44টি যে জলকপাট আছে সেগুলো কিন্তু আগে থেকে এই মৌসুমটাতে খুলে রাখা হয়, সে কারণে সেদিকের পানিগুলোতে এসেছে, আবার এখানকার পানিও আছে। এই কারণেই এই কিন্তু পানিবন্দী অবস্থা মানুষের খুব দুর্দিন। এখানে আপনি জানেন যে এই দুর্দিনটা শুধু এই আজকে এমন না, এই 3 থেকে 4 মাস কিন্তু এভাবে এই মানুষগুলোকে এভাবে সাফার করতে হয়। এইসব মানুষ এখন আর রিলিফ চান না, তাদের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা যে আছে, অর্থাৎ তিস্তার যে 2 তীর আছে সেটি যদি বেঁধে এবং তিস্তাকে খনন করা যদি যায়, তাহলেই হয়তো তাদের এই যে দীর্ঘদিনের যে অসুবিধা, সেই অসুবিধা থেকে তারা মুক্তি পাবেন। আমি যদি আপনাকে একটুখানি বলি, সেটি হচ্ছে যে
এই দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সবাই বলছেন বিগত সময়ে একটি কথা ছিল যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন তাই তারা এই দাবিটি করছেন। ধন্যবাদ আপনাকে মাঝের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন লালমনিরহাট থেকে, আনিসুর রহমান আছেন আমাদের সাথে। আনিস, একটু জানাবেন এখন পর্যন্ত কতগুলো এলাকা প্লাবিত হয়েছে আর পানি বৃদ্ধির বিষয়ে প্রশাসন কিছু জানিয়েছে কিনা? বলি যে লালমনিরহাটের 6টা ব্যারেজের যে ভাটি অঞ্চলগুলো আছে, যে উপজেলাগুলো আছে, হাতিগন্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার বেশ কিছু নিম্ন অঞ্চল যারা নদী তীরবর্তী সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এখনো কিন্তু পানি বাড়ছে। এখন কিন্তু যেহেতু গত কয়েকদিনের টানা বর্ষণ, উজানের ঢল, এখনো কিন্তু বৃষ্টি চলছে। আমি দাঁড়িয়েছি এখানে কিন্তু উত্তর দাউয়াবাড়ি ইউনিয়ন, উত্তর দাউয়াবাড়ি গ্রাম, এখানে প্রত্যেকটি বাড়িতে কিন্তু হাঁটু ও কোমর পরিমাণ পানি। আমরা দুপুরের পর যখন এই এলাকায় আসি তখন কিন্তু নৌকা করে আমাদেরকে আসতে হয়েছে। মানুষের দুর্ভোগ আমরা দেখেছি। আর আমি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে পানি কিন্তু এখনো ব্যারেজে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজের যে জলপ্রপাতগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগের থেকেই খোলা আছে, পানি আসছে, পানিগুলো আবার ভাটিতে চলে যাচ্ছে। আমি এখন একটু কথা বলবো এই যে বাড়িতে এসেছি, এখানে আলতাফ একজন বয়স্ক মানুষ। আলতাফ, আপনি একটু জানাবেন যে আসলে কখন থেকে পানি বৃদ্ধি হচ্ছে এবং আপনারা কি অবস্থায় আছেন, আপনারা কি চান সরকারের কাছে? গতকাল সকাল থেকে অনর্গল বৃষ্টি, সেই বৃষ্টির ফলে উজান থেকে পাহাড়ি ঢলের মতো ঢল আসছে। আমরা এই বন্যার মধ্যে খুব অসুবিধার মধ্যে আছি। প্রত্যেকটা বাড়িতে পানি, শুধু পানি, এ বাড়ি থেকে ও বাড়ি গেছে, কোমর পানি, হাঁটু পানি, এই ভেবে। কুড়িগ্রামের কালোজারি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সরকারি উদ্যোগ না থাকায় ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে স্থানীয়রাই, তবে সেটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংশয়। দুধকুমারের শাখা নদী কালজানি 4 মাস ধরেই আগ্রাসী, ভাঙছে কুড়িগ্রামের নানা স্থাপনা। ভুরুঙ্গামারীর সীমান্তবর্তী শিরখুড়ি ইউনিয়ন জুড়েই চলছে ভাঙন। দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এরই মধ্যে 3 শতাধিক ঘরবাড়ি সহ গ্রামটির প্রায় 5 একর ফসলি জমি বিলীন হয়েছে। হুমকিতে নানা স্থাপনা, বাড়ছে নদী পাড়ের মানুষের আতঙ্ক। 2 জায়গা থেকে বাড়িঘর ভেঙে নিয়ে এলাম, এখন নদীর কিনারে আছি। এখন বাহি মানুষগুলো যে অবস্থা আছে, একটা চাল তুলে থাকার মতো উপযুক্ত নাই। আমার 3 বিঘা জমি মেলা দিন ধরে ভাঙতেছে, 8-10 দিন ধরে ভাঙতেছে, ভাঙ্গা 2 বিঘা শেষ। আপাতত ভাঙনের মুখ থেকে এলাকাকে ঠেকানোর জন্য এনারা মানে অক্লান্ত পরিশ্রম করতেছেন, একবারে ছেলে বাচ্চা সহ এখানকার স্থানীয় মুরব্বিবৃন্দ। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি দফায় দফায় জানিয়েও কাজ হয়নি। এ অবস্থায় বসত ভিটা রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়েছেন, স্বেচ্ছাশ্রমে ফেলছেন বালুর বস্তা। আমরা ভুরুঙ্গামারি টিউন অফিস, ডিসি অফিস, কুড়িগ্রাম, আমরা সব জায়গায় ঘুরে দরখাস্ত দেওয়া আছে, আমরা কোনো তাদের সাড়া পাই নাই। আমরা কিছু টাকা তুলে আমরা নদীতে সারের বস্তা ভরে নদীতে আমরা ফালাচ্ছি। জায়গা নাই, ঈদগাহ মাঠে কোনো মতে ঘর তুলে আমরা সবাই আছি। নদীর এই পারে 3টি বিজেপি ক্যাম্প রয়েছে, 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি গুচ্ছগ্রাম, 4টি বাজার। এই সব মিলে প্রায় 25,000 লোক বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙনের বিষয়টি অজানা নয় পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের মাধ্যমে টেকসই কাজের আশ্বাস দিয়ে দায় সারলেন নির্বাহী প্রকৌশলী। দীর্ঘ এলাকা জুড়েই ভাঙনটি আছে। আমরা এখানে পরবর্তীতে কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করতেছি। শিলখুড়ি ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বাস। নানা স্থাপনার পাশাপাশি হুমকিতে বিজিবির বিওপি ক্যাম্পও। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জাতির প্রত্যাশার বাইরে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত 24-এর বিপ্লবের চেতনাকে ধারণ করে কাজ করা, মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গার এক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, বর্তমান সরকার আবেগের বশে বেশ কিছু কাজ করেছে যা সম্পূর্ণ অনুচিত। কোনোভাবেই জুলাই আগস্টের বিপ্লব এবং ছাত্র জনতার আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বিভক্তি নয়
ঐক্যই এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। এখন যারা দায়িত্বে মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেখা দেয়া অস্থিরতা কাটাতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর নতুন ভিসি নিয়োগের পর প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন মুখ, শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। নতুন প্রশাসনের কাছে নিয়মিত ক্লাস এবং পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোতে রাজনীতির নামে দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে সম্মুখভাগে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে 81 জন পদত্যাগ করেন। ফলে ক্যাম্পাসে দেখা দেয় অচল অবস্থা। সম্প্রতি ক্যাম্পাসে নতুন ভিসি নিয়োগের পর বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্বে এসেছেন নতুন মুখ। স্থবিরতা কাটিয়ে ক্যাম্পাসেও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ফিরেছে। নতুন প্রশাসনের কাছে শিক্ষার মান উন্নয়ন সহ হলগুলোতে সিট বাণিজ্য বন্ধ এবং ক্যাম্পাসে খাবারের মান উন্নয়নের দাবি এখন শিক্ষার্থীদের। লাইব্রেরির পরিবেশটা আর কি আরেকটু বেটার করা যায়। হলগুলোতে যা চলেছে রাজনৈতিক একটা আধিপত্য, সেগুলো যেন না থাকে। প্রত্যেকটা সেমিস্টার এই মুহূর্তে 4 মাস করে বা 3 মাস করে আর পরীক্ষা নিতে প্রায় 1 মাস লাগে। এভাবে করলে দ্রুততর আমাদের সেশন জটটা অনেকটা কেটে যাবে। দায়িত্বরতরা এরই মধ্যে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও আবাসিক হলে বিধি মোতাবেক সিট বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন। স্টুডেন্টদের আসলে ওরাই মেইন স্টেক হোল্ডার, ওদের উন্নয়নের বা ওদের যে ধরনের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বর্তমান ভিসি মহোদয় যদি প্রশাসনিক দায়িত্ব প্রদানের ক্ষেত্রে উনি যথেষ্ট রেশনাল হবেন, তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় সেখানে হয়তো পৌঁছতে পারব। রাবির নবনিযুক্ত ভিসির দাবি অঙ্গীকার নিয়েই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। সে আলোকেই পঠন পাঠনের পাশাপাশি গবেষণার পরিবেশও তৈরি করতে চান তিনি। স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম ছাড় না দেয় আর কি। এবং আপনারা লক্ষ্য করবেন এরই মধ্যে আমরা হলের ব্যাপারে বেশ কিছু কঠিন পদক্ষেপই নিয়েছি, কারণ এর আগে যেভাবে হলগুলো চলতো আমাদের একটা অঙ্গীকার ছিল আমরা ওই অবস্থায় কখনো হলকে নিয়ে যেতে দেব না। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি, তবে মাউসী কিংবা আদালত কোনো নির্দেশেই পরোয়া করেন না এই দুই পদধারী ব্যক্তি। পটুয়াখালীর বাউফলের এক স্কুল প্রধান শিক্ষক নিয়োগের নিয়ে অভিযোগ তোলেন অন্যান্য প্রার্থীরা। তারপরেও মাউসীর নিয়োগ বাতিলের চিঠি এবং আদালতের নির্দেশ দুটোই অগ্রাহ্য করে বহাল তবিয়তে চাকরি করছেন অভিযুক্ত প্রধান শিক্ষক খায়রুল আলম। 8-10টা শিক্ষা প্রতিষ্ঠানের মতোই পটুয়াখালী বাউফলের আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়। তবে তফাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি আইনের তোয়াক্কাই করেন না তারা। ঘটনার সূত্রপাত 2021 সালের 15 ডিসেম্বর হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করে তৎকালীন সভাপতি মনোয়ারা বেগম ও নিয়োগ কমিটি। 27 প্রার্থী কেন্দ্রে উপস্থিত হলে তাদেরকে পরীক্ষা স্থগিতের কথা জানায় নিয়োগ কমিটি। তবে অভিযোগ উঠেছে সেদিনই গোপনে ওই প্রার্থীদের মধ্যে 5 জনের পরীক্ষা নেওয়া হয়। সন্ধ্যার মধ্যেই প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় খায়রুল আলমকে। হাইকোর্টে মামলা থাকার কারণে নিয়োগ হবে না। তারপর আমরা ওনার কাছে বিস্তারিত জানতে উনি কিছু বলেনি। পরে আমরা বাড়ি ফিরে আসি। পরে বিকেলে জানতে পারলাম যে নিয়োগ হয়ে গেছে। ঘটনার প্রতিবাদে মাওসী মহাপরিচালক বরাবর আবেদন করে 8 প্রার্থী। 2 দফা তদন্তে স্পষ্ট হয় অনিয়মের বিষয়টি। তারই পরিপ্রেক্ষিতে গত বছর 26 ডিসেম্বর খায়রুলের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় মাওসী। কিন্তু মাওসী সেই চিঠি উপেক্ষা করেন বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন। উল্টো মাওসীর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন অভিযুক্ত খায়রুল। রিটের শুনানি শেষে এ বছরের 15 জানুয়ারি মাওসীর নির্দেশ 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মাওসী মহাপরিচালক। 20 মার্চ হাইকোর্টের আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সে প্রতারণা করলো। এই জন্য আমরা বেশ কয়েকজনের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেনি উপস্থিত হয়েছিলাম, তারা আইনিভাবে এটা লড়াই করার সিদ্ধান্ত নেই।
চেম্বার আদালতের নির্দেশ অনুযায়ী পুরোপুরি কার্যকর রয়েছে মাওশির নিয়োগ বাতিলের চিঠি, অথচ বহাল তবিয়তে আছেন খায়রুল আলম। এমনকি শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও আছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আমি যে রুমটাতে বসি, আমি সহকারী প্রধান শিক্ষক, আমার সেই রুমটার চাবিটা আজকে 3 বছর যাবৎ আমাকে উনি দিচ্ছেন না, এবং আমি এর প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে বিদ্যালয় প্রদত্ত 2950 টাকা ভাতা পাই আমি বিদ্যালয় প্রদত্ত, আজকে 2 বছর যাবৎ আমার এই বিদ্যালয় প্রদত্ত ভাতাটাও তিনি বন্ধ করে রেখেছেন। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীনের কথা জানায় শিক্ষা সংশ্লিষ্টরা। হাইকোর্টের নির্দেশের পরে আমাদের কোনো ব্যবস্থা করার সুযোগ নাই আমি মনে করি, যেহেতু সর্বোচ্চ আদালতের নির্দেশনাই তো সবচেয়ে বড় নির্দেশনা। এটা আমি বলতে পারবো না, কারণ এটা ফাইল চলমান আছে, আইন শাখার মতামত হবে, এই বিষয়ে বলতে পারবো না। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত খায়রুল। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইউএনও। এটা সম্পূর্ণ মিথ্যা। যারা অভিযোগ করছে আমি ইনশাল্লাহ তোর বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আদৌ কারো কাছে তদবির বা এই ধরনের যে ক্ষমতা বসে থাকে অবৈধভাবে, এই ধরনের চেষ্টা তদবির আমি কারোর কাছেই করিনি। আমরা এটা নিয়ে একটি ম্যানেজিং কমিটির মিটিং ডেকে আমরা এটি কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার কথা সেটাই আমরা নিব। অভিযুক্ত খায়রুল আলম এর আগে মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শরীয়তপুরের ডামুডায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী রাসেল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায় ইসলামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলালের সাথে রাসেল সর্দারের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাসেলকে একা পেয়ে দুলালের নেতৃত্বে একটি দল তাকে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রেরণ করেন রাসেলকে। সেখানে গভীর রাতে মৃত্যু হয় তার। গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছে ছাত্রলীগ। সকালে বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে কেক কাটেন নেতাকর্মীরা। পরে শোভাযাত্রা বের করেন তারা। ক্যাম্পাস ঘুরে সড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ, এতে পণ্ড হয়ে যায় শোভাযাত্রা। পুলিশ জানিয়েছে বিশৃঙ্খলার শঙ্কায় বাধা দেওয়া হয়েছে। বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। রংপুরে আন্দোলনে নিহত ও আহত পরিবারের মামলাগুলোয় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে জেলা প্রশাসন। সকালে নগরীর জুমাপাড়ায় নিহত কলা ব্যবসায়ী মিরাজুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। ওই সময় ওই প্রতিশ্রুতি দেন তিনি। পরে শহীদ সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন এবং মানিক মিয়ার পরিবারের সাথে দেখা করেন তিনি। কবর জিয়ারত এবং মোনাজাতে অংশ নেন ডিসি। একই সাথে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেন। ডিসি জানান রংপুর জেলার 19 জন শহীদের তালিকা পাঠানো হয়েছে। চলছে আহতদের তালিকা তৈরির কাজও। বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ 25 টন ইলিশ রপ্তানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার 20টি ট্রাকে 54 টন ইলিশ রপ্তানি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজির মূল্য $10 মার্কিন বা 1180 টাকা। ভারতের অনুরোধের প্রেক্ষিতে 49টি প্রতিষ্ঠানকে 2,420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2,400 টন এবং একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে 2 দিনে 18টি প্রতিষ্ঠানকে 79 টন ইলিশ রপ্তানির ছাড়পত্র প্রদান করা হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জয়পুরহাটে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, এনডিসি, জেলা তথ্য অফিসার সহ অন্যান্যরা। রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতে অংশগ্রহণ নিশ্চিতকরণ স্লোগানকে সামনে রেখে পাবনায় তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সিনিয়র জেলা তথ্য অফিসার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। সীমান্ত দিয়ে পালানোর সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাসকে আটক করেছে বিজেপি। সকালে ভোমরা ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। বিজেপি জানায় পরিবার সহ ভারতে পালানোর চেষ্টা করছিলেন জেলা আওয়ামী লীগের এই নেতা।
রাজেশ্বর দাসের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ এবং প্রদর্শনীর পাশাপাশি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার এবং দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি। শুক্রবার রাতে প্রকাশ করা সরকার এবং দিলু সরকারকে আটক করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান। বিজেপি জানায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। ক্ষতিগ্রস্ত হয় ভোমরা স্থলবন্দরের 0 পয়েন্ট ক্রসিং গেট এবং 3টি রোড ডিভাইডার, মোটরসাইকেল, একই সাথে ইজি বাইকও। এই ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রমের প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বিজেপি। ঝিনাইদহে বিজেপির অভিযান, জব্দকৃত প্রায় 35 কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সকালে জেলার খালিশপুরে এলাকায় 58 বিজেপির হেডকোয়ার্টারের মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। 58 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, মহেশপুর, চুয়াডাঙ্গা সীমান্ত সহ বিভিন্ন স্থান থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় 50,000 দেশি বিদেশি মদ, 13,000 বোতল ভারতীয় ফেন্সিডিল, 76 কেজি গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য রয়েছে। মুন্সিগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কেই বেহাল। ভাঙাচোরা রাস্তায় চলাচলে ভোগান্তির শেষ নেই সেখানকার বাসিন্দাদের। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। সড়কের নিচে গ্যাস পাইপ লাইনেও লিকেজ রয়েছে। মুন্সিগঞ্জ শহরের মানিকপুর 10তলা সড়ক জেলা শহরে প্রবেশের প্রধান এই পথে প্রতিদিন লাখো মানুষের চলাচল, অথচ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও কোথাও ভিটামিনের অস্তিত্বই নেই। সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। মানিকপুর হইতে আমাদের কলেজ পর্যন্ত যাওয়ার সময় প্রচুর ঝাঁকি, প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাঘাট এতই ভাঙা চোরা যে আমাদের সিএনজিতে আসতে অনেক কষ্ট হয়। অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। স্টেশনদার উঠতে চায় না, ফেরিঘাট ঘুরিয়ে যাও, ঘুরিয়ে যাও। সদর হসপিটাল, তারপর হচ্ছে আপনি বলেন কোর্ট কাছারি বলেন, তারপর হচ্ছে পৌরসভা বলেন, এখানে হচ্ছে মানুষ এতটা হয়রানি হয়। রাস্তার হচ্ছে এমন অবস্থা, কোনো হচ্ছে পদক্ষেপ নেই। শুধু মানিকপুর 10তলা সড়কই নয়, পৌরসভার অন্য রাস্তাগুলোরও একই দশা। ভাঙাচোরা রাস্তায় প্রায় দুর্ঘটনা হচ্ছে। সড়কের নিচে থাকা গ্যাস সঞ্চালন পাইপলাইনে লিকেজের অভিযোগও করছেন স্থানীয়রা। মুক্তাপুর রাস্তা ভাঙ্গা, আপনার মুন্সিগঞ্জ রাস্তা ভাঙ্গা, সারা পৌরসভার রাস্তা ভাঙ্গা। আমরা কোনো গাড়ি মুড়ি চালাইতেই না তাদের রাস্তার জন্য। অফিসে যেতে লেট হয়, মানুষের অ্যাক্সিডেন্টও হয়, ভাঙা গাড়ি ক্ষয়ক্ষতি হয়। ভাঙ্গাচুরা সবসময় থাকে, এমনকি গ্যাসের পাইপগুলিও লিক। যখন বৃষ্টি আসে আমরা দেখি বুড়বুড় করে গ্যাস লিকিং হয়। সড়কের এমন খানাখন্দ দেখে বোঝার উপায় নেই একটি ক শ্রেণীর পৌরসভার মূল সড়কে দাঁড়িয়ে আছি আমরা। মুন্সিগঞ্জ পৌরসভার তথ্য মতে এই পৌরসভায় মোট 60 কিলোমিটার কার্পেটিং বা পিচ ঢালাইয়ের সড়ক রয়েছে, যার অধিকাংশই এখন এমন বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ সড়কগুলোর অস্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। স্থায়ী সংস্কারের পরিকল্পনার কথাও বলছেন কর্মকর্তারা। 10 তলা থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং বেড কিসেস থেকে জেলা পরিষদ পর্যন্ত শুধুমাত্র অস্থায়ীভাবে মেরামতের জন্য একটা টেন্ডার আহ্বান করেছি। প্রত্যেকটি রাস্তায় প্রায় আমাদের 250 কোটি টাকার প্রকল্প বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অনুমোদন আসলে আমরা কাজ বাস্তবায়ন করব। নিচে যেহেতু তিতাস গ্যাসের লাইন আছে, সেজন্য এই রাস্তাগুলো সেভাবে টিকতেছে না। সেক্ষেত্রে আমরা অলরেডি তিতাস গ্যাসে এখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি। তা আমরা আরও চেষ্টা করব যে তাদের সাথে কিভাবে আরো কাজ করে এই গ্যাস লাইনগুলো সরানো যায়। শহরের সব সড়ক টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছে পৌরবাসী। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।